আমি অনিকের কথায় অবাক হয়ে বললাম, মানে? সবাই জানার আগ্রহ নিয়ে তাকিয়ে আছে অনিকের দিকে। আপুরাও তাকিয়ে আছে অনিকের দিকে। এরপর অনিক বলে, আচ্ছা আমি কি চোর নাকি যে সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? বাচ্চা ছেলের ওপর এইভাবে তাকালে তো স্টক করে ওপরের টিকিট কনফার্ম করে আসবে। অনিকের কথায় সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে যার মতো খেতে লাগলো। তারপর আবার অনিক বলে উঠলো, কি রে, কার বাচ্চা তোর পেটে? কার সাথে আকাম কুকাম করে পেটে বাচ্চা বাঁধাইলি? অনিকের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল। আর রাইসা আপু জুস খাচ্ছিল তখন। অনিকের কথায় হেঁচকি দিয়ে উঠলো। আমি অবাক হয়ে অনিককে বললাম, কি বলছিস এগুলো তুই? অনিক বলল, কি আবার বলবো, যেভাবে মেয়ে মানুষের মতো মুখে হাত চেপে ধরে দৌড় দিলি ওয়াশরুমে, আবার বমিও করলি। এখন তো তোর উপর সন্দেহ হচ্ছে আমার ভাই। অনিকের কথার বিষয়টা সবাই বুঝতে পেরে হেসে উঠলো। আমি উঠে গিয়ে অনিককে মারতে লাগলাম। 2-3টা মার দেওয়ার পর অনিক আমার হাতটা ধরে ফেললো। আমার হাত ধরতেই বোঝা যায় আমার শরীরের তাপমাত্রা অনেক বেশি। সে আমাকে ধরে এক জায়গায় বসে আমাকে জিজ্ঞেস করার আগে আমি অজ্ঞান হয়ে পড়ি। চেয়ার থেকে ধরে আমাকে অনেক বাঁচায় পড়ার হাত থেকে। আমার এমন অবস্থা দেখে সবাই খাবার ছেড়ে দৌড়ে আসে আমার কাছে। আপুরা এসে আমাকে ধরে বুঝতে পারে আমার অনেক জ্বর এসেছে। তখন আপুরা কান্না শুরু করে দেয়, আর এটা দেখে অনেক টাসকি খেয়ে যায়। তখন অনেক বলে, এটাও কি দেখার বাকি ছিল? হায় রে মোর খোদা, কি দিন আইলো। অনিকের কথাই কারো কোনো খেয়াল নেই। সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ধরাধরি করে আমাকে আমার রুমে নিয়ে এলো। দাদুভাই ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। একটু পর ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে আমাকে চেক আপ করে 2টা ইঞ্জেকশন আর ওষুধ লিখে দিয়ে চলে যায়। আর যাওয়ার আগে বলেছেন রাতের আগে জ্ঞান ফিরবে না। আমাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবে আস্তে আস্তে জ্বরটা ছেড়ে দিবে। খুবই ভালো হবে যদি আমার মাথায় জলপট্টি দেওয়া হয়, আর হাতে পায়ে তেল মালিশ করে দিলে, আর পারলে স্যুপ বানিয়ে খাইয়ে দিলে ঘুমের মাঝে, তাহলে অনেক উপকার হবে রোগীর জন্য। এগুলো বলে ডাক্তার চলে গেল। কথাটা শুনে আপুরা দুজনে মিলেই কিচেন রুমে চলে যায়। একজনের হাতে পানি আর কাপড়, আর অন্যজনের হাতে গরম তেল। দুজনেই আমার পাশে এসে বসে আমার শরীরের ওপর মোটা একটা কম্বল দিয়ে দিল। তারপর একজন জলপট্টি দিয়ে দিচ্ছে, আর একজন হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। এটা দেখে সবাই বাইরে চলে যায়। অনিক মনে মনে বলে, দাল মে কুছ কালা হে। এরপর অনিকও ওদের বাড়িতে চলে যায়। দুপুরে আমার শরীর থেকে কম্বলের নিচ দিয়ে আমার সব জামা কাপড় খুলে একজনে কাপড় দিয়ে গা মুছে দিল। আর একজন স্যুপ বানিয়ে নিয়ে এসে আমার মাথা তার কোলের ওপর রেখে স্যুপ খাইয়ে দিচ্ছে। স্যুপ খাওয়া শেষ হলে একজন আমার কাছে থাকে, আরেকজন অনিকের বাসায় গিয়ে অনিককে ডেকে আনলো। অনিক কিছু না বলে চলে আসে। এসে দেখে আমি ঘুমিয়ে আছি। সাথে আমার পাশে বসে আছে হাত ধরে রাফিয়া আপু। তখন অনিক বলে, আমাকে কেন ডেকে আনলেন আপু? রাফিয়া আপু বলল, তুই স্বামীর পোশাকগুলো পরিয়ে দে। কথাটা শুনে অনিক বলে, কেন, ও কি পোশাক ছাড়াই ঘুমিয়েছে নাকি? রাফিয়া বলল, হ্যাঁ, আমরা ওর পোশাকগুলো খুলে ওর গা মুছে দিয়েছি। তখন অনিক চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে বলল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা বাচ্চা ছেলেকে এভাবে অচেতন অবস্থায় পেয়ে আপনারা দুজন ছেলেটার ইজ্জত হরণ করতে পারলেন। রাইসা তখন বলল, এই তুই কোনো কিছু না জেনে এইভাবে চেঁচাচ্ছিস কেন রে? রাফিয়া বলল, কানের নিচে একটা দিলে সব বুঝে যাবি। ওর গায়ে কম্বল রেখে ওর জামা কাপড় খুলেছিলাম। আমাদেরকে তোর মনে হয় নাকি রে? অনেক বলল, না মানে তোমরা যেভাবে বললে ভাবলাম বাচ্চা ছেলেটার আজ বুঝি সব শেষ হয়ে গিয়েছে। রাইসা বলল, হয়েছে, আর বোঝা লাগবে না তোর। রাফিয়া বলল, আমরা বাইরে যাচ্ছি, তুই রাফির পোশাকগুলো পরিয়ে দে। বলেই আলমারি থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিয়ে তারা বাইরে চলে গেল। অনিক আর কি, সে তার মতো কাজ শুরু করে দিল। কম্বলটা সরিয়ে আমার দিকে তাকিয়ে হেসে দিল অনিক, আর মনে মনে বলল, মাইয়া মানুষ দেখেই বুঝে বেশি। কারণ আমার পরনে এখনো মিনি প্যান্ট পরা ছিল, যা পরা জানেই না। জ্বরের ইঞ্জেকশনের সাথে ঘুমের ইঞ্জেকশন থাকা বিদায় এক ঘুমে রাত 10টা বেজে গেল। রাত 10টার পর আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে সজাগ হয়ে দেখি পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। বিছানা ছেড়ে উঠতে গেলে বুকটা খুব ভারী ভারী লাগলো।
কি ব্যাপার, এত ভারী ভারী লাগছে কেন? আমাকে কি কেউ কিডন্যাপ করলো নাকি? আবার ওঠার চেষ্টা করলাম কিন্তু পারছি না। তখন ভাবলাম আমাকে হয়তো সত্যি সত্যি কিডন্যাপ করেছে, না হলে এভাবে অন্ধকারের মাঝে আমাকে বেঁধে রাখবে কেন? কথাটা ভেবেই জোরে চিৎকার করতে থাকি আমি, বাঁচাও বাঁচাও বলে। আমার চিৎকার শুনে সবাই রুমে চলে আসে। আপুরাও তাড়াতাড়ি রুমের লাইট জ্বালিয়ে দেয়। ইতিমধ্যে রুমের ভিতরে সবাই উপস্থিত হয়ে গিয়েছে। আমি তা দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি। আমি তার মানে নিজের রুমেই ছিলাম, তাহলে আমি তখন বিছানা থেকে উঠতে পারলাম না কেন? এদিকে দুই আপুরা বলল, রাইসা বলল, কি হয়েছে স্বামী তোর? রাফিয়া বলল, তুই এইভাবে চিৎকার করলি কেন রে? কিছু দেখে কি ভয় পেয়েছিস? আমার এসব কথা শুনতে ভালো লাগছিল না, তাই আমি বলে উঠি, এই পেতনিরা চুপ থাকো। আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না কেন? আর আলো দেওয়ার সাথে সাথেই বিছানা ছেড়ে উঠতে পারলাম কিভাবে? আমার কথা শুনে আপুরা পৌঁছে যায় বিষয়টা কি হয়েছিল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে কি হয়েছিল জানার জন্য। তখন রাইসা আপু বলে ওঠে, আসলে জেগে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমাদের মনেই নেই। এরপর রাফি আপু বলে, হ্যাঁ, ঘুমের ঘুরে হয়তো আমরা স্বামীর ওপরে শুয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি। রাইসা বলল, কিভাবে ঘুমিয়ে গিয়েছিলাম আমরা নিজেরাই জানি না। বিষয়টা সবাই বুঝে যায়। তখন আম্মু বলে, আচ্ছা বুঝেছি, এগুলো বাদ দিয়ে এখন স্বামীকে কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দে। রাইসা বলল, ঠিক আছে বলেই রাইসা আপু চলে গেল কিচেন রুমে। আমি কিছু না বুঝে সবাইকে বললাম, আমি তো কিছু বুঝিনি, কেউ আমাকে কিছু বোঝাও। রাফিয়া বলল, তুই অসুস্থ স্বামী, তাই এত কথা বলিস না। আমি বললাম, আমি তো ঠিকই আছি। আম্মু বলল, তা তো থাকবেই, যেভাবে রাইসা আর রাফিয়া সারাদিন ধরে সেবা যত্ন করছে। আমি একটু অবাক হয়ে বললাম, মানে কি বলছো তোমরা? দাদিমা বলল, একটু সারা রুমটা চোখ বুলিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি দাদিমার কথা শুনে সারা রুমে চোখ বোলাতে লাগলাম। তারপর দেখলাম এক সাইডে রাখা আছে তেল গরম করা, আর এক সাইডে আছে এক বালতি পানি ভরা, তার পাশেই সোপের বাটি। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখলাম এক বালতি পানি, যা দেখেই বোঝা যাচ্ছে আমার মাথায় পানি দেওয়া হয়েছে। এরপর ব্যালকনির দিকে চোখ যেতে নিজের দিকে তাকালাম, তারপর দিলাম এক চিৎকার। সবাই আমার চিৎকার শুনে কানে হাত দিল। তখন অনেক রুমে প্রবেশ করতে করতে বলল, মেয়ে লোকের মতো এভাবে চিল্লাচ্ছিস কেন? নিজেকে কি দ্বিতীয় লিঙ্গের মানুষ হিসেবে প্রমাণ করতে চাচ্ছিস নাকি? আমি কিছু বলতে যাব, তখনই আবার অনেক বলে উঠল, আরে শালা, এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তোর কোনো কিছুই আমি দেখি নাই। কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম, আর বুঝলাম পোশাক চেঞ্জ করেছে এই হারামিটা। তারপর আর কি, রাইসা আপু এসে আমাকে খাবার খাইয়ে দিল, আর রাফিয়া আপু এসে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আর ঠিক করা হলো অনিক আজকে আমার সাথেই ঘুমাবে, রাতে যদি আবার জ্বর আসে তাই। শুয়ে আছি আমি আর অনিক। তখন অনিক বলে উঠল, দোস্ত দাল মে কুছ গড়বড় হ্যায়। আমি বললাম, কেমন? অনিক বলল, আমি ঠিক জানি না, তবে 99%